সো আমরা নেক্সট যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে পর্যাবৃত্তিক গতি। পর্যাবৃত্তিক গতি বুঝতে গেলে আমরা আছে পর্যাবৃত্তটা কি। পর্যাবৃত্তটা হচ্ছে যদি কোনো কিছুর গতিপথটা এমন হয় যে এর গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পরপর সে কী করবে, অতিক্রম করবে। যেমন আমি যদি ঘড়ি কাটার কথা চিন্তা করি, এই যে ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটার যে কোনো একটা কাঁটা, ধরো ঘন্টার কাঁটা থাকে, মিনিটের কাঁটা থাকে, সেকেন্ডের কাঁটা থাকে। আমি ধরো মিনিটের কাঁটাটা ধরলাম, তো এইখানে আমি আগে 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ঠিক আছে। ধরো মিনিটের কাঁটা কী করে, প্রত্যেক 1 ঘন্টায় এই পুরোটাকে একবার প্রদক্ষিণ করে। মিনিটের কাঁটা 60 মিনিটে সে এই পুরোটা একবার প্রদক্ষিণ করে। ধরো সে কোথা থেকে শুরু করলো, মিনিটের কাঁটাটা এখানে ছিল 12টার সময় ছিল। 1 ঘন্টা পর কী করবে, সে আবার ঘুরে এই 12টা এই জায়গাটা সে অতিক্রম করবে। কোন দিক থেকে, এই দিক থেকেই অতিক্রম করবে সবসময়, এই উল্টা দিক থেকে সে অতিক্রম করবে না। পর্যাবৃত্ত গতিটা হচ্ছে সেটাই যে কোনো বস্তু যদি গতিপথ যদি এমন হয় যে এর গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দু, ধরো কত 12টা, এই বিন্দুটাকে সে কী করবে, একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে। সবসময় এই দিক থেকে অতিক্রম করবে, একই দিক থেকে, হ্যাঁ, সবসময় একই দিক থেকে অতিক্রম করবে, উল্টা দিক থেকে অতিক্রম করবে না। সেটাকে বলা হয় কি, পর্যাবৃত্ত গতি, ঠিক আছে। এটা গেল পর্যাবৃত্ত গতি। এরকম আর কি হতে পারে, যেমন ধরো আমি যদি দোলক চিন্তা করি, এরকম একটা দোলক, সুতার মাথায় আমরা একটা বক ঝুলাই দিলাম, এটাকে এই পাশে কোথাও নিয়ে আমরা ছেড়ে দিলাম, ঠিক আছে। ছেড়ে দিলে কি হবে, সে এখান থেকে এইখানে চলে আসবে, আবার এইখান থেকে সেম দূরত্ব, এখানে যদি আমি এক্স দূরত্ব সরাই, এখান থেকে এক্স দূরত্ব, মাঝখান থেকে যদি আমরা, এটাকে বলা সাম্যাবস্থা দোলকের, এইখান থেকে আমি যদি এক্স দূরত্বে নিয়ে যাই, তাহলে অন্য কোনো বল না কাজ করলে সে এদিকেও ঠিক এক্স দূরত্বেই যাবে, ঠিক আছে, এদিকেও ঠিক এক্স দূরত্বেই যাবে, গিয়ে কি করবে, আবার ব্যাক করবে, আবার এখানে আসবে। তাহলে একটা জিনিস খেয়াল করি, আমি যদি এর গতিপথের কোনো একটা বিন্দু ধরি, এ বিন্দু অথবা এ বিন্দু, ঠিক আছে। তো আমাদের নেক্সট যে চ্যাপ্টার সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি এই চ্যাপ্টারে পর্যাবৃত্ত গতি বোঝার আগে আমার কিছু বেসিক বোঝাতে হবে। বেসিকগুলো হচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে পর্যাবৃত্ত গতি কি। পর্যাবৃত্ত গতি, এই গতিটা কি? পর্যাবৃত্ত গতিটা হচ্ছে এমন গতি যদি কোনো বস্তুকণা এর গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। একই দিক থেকে অতিক্রম করলে সেটাকে আমরা বলি কি, পর্যাবৃত্ত গতি। একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করবে। কথা তিনটা, সেটা হচ্ছে যে কি, একটা গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দু, তাকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক, একটা নির্দিষ্ট সময় এবং একই দিক থেকে অতিক্রম করবে। তিনটা কথা। ধরো এই একটা বিন্দু, এই বিন্দুটাকে ধরো কোনো একটা গতি, যদি তার গতিপথ কোনো একটা কণা বস্তু কণার গতিটা যদি এমন হয় যে সে সবসময় এই বিন্দুটাকে ধরো 1 মিনিট পর পর সবসময় এদিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। যেমন ধরো ঘড়ির কাঁটার গতিটাকে আমরা যদি চিন্তা করি, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ঠিক আছে। তো ঘড়ির মিনিটের কাঁটাটা কী করে, মিনিটের কাঁটা প্রত্যেক 1 মিনিট পর পর সে কী করে, এখানে চলে আসে। 1 মিনিট পর পুরোটা ঘুরে এখানে চলে আসে। এখানে চলে আসলে কী হয়, এই যে 1 মিনিটে সে 1 মিনিট পর পর যদি এখানে একটা বিন্দু ধরি, এই বিন্দুটাকে, এই ঘড়ির কাঁটাটা 1 মিনিট পর পর সবসময় এদিক থেকে অতিক্রম করতেছে। দ্যাট মিনস কি, গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট দিক হতে একটা নির্দিষ্ট সময় পর পর সে অতিক্রম করতেছে। তাহলে ঘড়ির কাঁটা একটা কি, পর্যাবৃত্ত গতি, ঠিক আছে। সেম আকারে যদি আমি দোলকের কথা চিন্তা করি, যেমন ধরো দোলকের গতি। তো পর্যাবৃত্ত গতির সবচেয়ে সহজ উদাহরণটা হচ্ছে আমাদের দোলক। হ্যাঁ, দোলকটা কি, একটা সুতার সাহায্যে যে কোনো একটা ভারী জিনিস, সেটাকে আমরা বব বলি, ঝুলিয়ে দিয়ে আমরা একটা দোলক তৈরি করতে পারি। তো এটাকে আমরা এইখানে ধরো ঝুলানো হলো, তো সেখান থেকে আমরা টেনে এই পজিশনে নিয়ে গেলাম। এই পজিশনে নিয়ে ছেড়ে দিলে সে কী করবে,
এই পথে এখান থেকে এই পথে এখানে আসবে, বি বিন্দুতে আসবে, তারপর আবার গতিপথ চেঞ্জ করে আবার আগের বিন্দুতে যাবে যদি অন্য কোনো বল এরপর কাজ না করে। শুধু অভিকর্ষজ ত্বরণ ছাড়া বা অভিকর্ষজ বল ছাড়া অন্য কোনো বল যদি কাজ না করে, বাতাসের বাধাটাকে আমরা উপেক্ষা করতে হবে, করলে সে কী করবে, আজীবন এভাবে ঝুলতেই থাকবে। তো একটা জিনিস হলো যে এদিকে সে যতটুকু স্মরণ হবে, এটা হচ্ছে তার সাম্যাবস্থা, এটাকে আমরা বলি সাম্যাবস্থা, এটাকে আমরা সাম্যাবস্থা বলি, ঠিক আছে। এই সাম্যাবস্থা থেকে আমরা যতটুকু টেনে ছেড়ে দিব, সেটাকে যদি এক্স ধরি, সে ততটুকু স্মরণ নিয়ে, এটা হচ্ছে তার হাইয়েস্ট স্মরণ, একদিকে তার হাইয়েস্ট স্মরণ এতটুকু। আর এই এই যে পজিশন, এগুলোকে যদি আমরা আঁকতে যাই, এই পজিশনে তার স্মরণ এই পজিশন থেকে কম হবে, যতই হোক না কেন সাম্যাবস্থা থেকে এই স্মরণগুলো কম হবে, এটাই হাইয়েস্ট স্মরণ তার। এটা যদি আমরা কি এক্স ধরি, সে এদিকেও সেম পরিমাণ স্মরণ হবে এক্স, তাহলে তার হাইয়েস্ট স্মরণ কতটুকু, যে কোনো একদিকে, এখান থেকে এই জায়গাটুকু তার হাইয়েস্ট স্মরণ বা দূরত্ব সেম, অথবা এটা যে কোনো একদিকে তার হাইয়েস্ট স্মরণটা এতটুকু। আর বাকি যে স্মরণগুলো নিব এগুলা এটা থেকে কম। হাইয়েস্ট যে স্মরণ সেটাকে আমরা বলি বিস্তার, যে কোনো একদিকে সেটা নেগেটিভ দিকে হোক বা পজিটিভ দিকে হোক, হাইয়েস্ট স্মরণ যেটা সেটাকে আমরা বলি বিস্তার, ঠিক আছে। তো এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তার আগে আমরা জিনিসটা বলি যে পর্যাবৃত্ত গতি কীভাবে, এটা হ্যাঁ, আমরা ধরো এখানে নিয়ে এটাকে ছেড়ে দিলাম, এই যে আমরা এখানে আঁকি জিনিসটা, ববটা এখানে আঁকলাম, ধরো এই পজিশনে টেনে নিয়ে একে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে সে কী করবে, এখানে সামহাও এখানে একটা পজিশন আসবে, সেম পজিশন, এটা যদি এক্স হয় এটাও এক্স, ঠিক আছে। তো এই ববটা আমি এখানে নিয়ে টেনে ছেড়ে দিলাম, এটাকে আমরা বলতেছি সাম্যাবস্থা। সাম্যাবস্থায় কী হবে, তাহলে আমরা যদি এখান থেকে চিন্তা করি, সে কী করবে, ধরো এখান থেকে এখানে গেল কত, এক মিনিট বা 1 মিনিট লাগবে না, শুধু কত, ধরো 5 সেকেন্ডে সেখানে গেল বা 2 সেকেন্ডে সেখানে গেল, আবার বাকি 2 সেকেন্ডে সে আবার এখানেই ব্যাক করবে, তাহলে 2 সেকেন্ড 60 সেকেন্ড হচ্ছে তার পর্যায়কাল। পর্যায়কাল মানে হচ্ছে কি, পর্যায়কাল মানে হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি সম্পন্ন হতে যে সময় লাগে, একটা পর্যাবৃত্ত গতি। তো এখানে আসলে, যেখান থেকে সে স্টার্ট করছে সেখানে আসলে তার একটা পর্যায় সম্পন্ন হচ্ছে। কেন একটা পর্যায় সম্পন্ন হচ্ছে, কারণ একই দিক থেকে আমি যদি এখান থেকে এখানে যাই, আবার এখানে ব্যাক করি, ব্যাক করার পর সে বেগ এখানে কত যাবে, 0 যাবে, কারণ এখানে থেমে যাবে, সে আবার ব্যাক করতে চাইবে। আবার ব্যাক করা মানে কি, সে একই দিকে যাচ্ছে আগের দিকের সাথে। আমি যখন প্রথম এখান থেকে ছেড়ে দিছি, এখানে গিয়ে আবার এখানে আসলে তার সার্বিক অবস্থা সেম হবে, কারণ এখানে যখন আমি ছেড়ে দিছি তখন তার বেগ ছিল 0, কারণ সেখানে স্ট্যাবল ছিল, তার গতি হচ্ছে এদিকে। এখন আবার ব্যাক করে এখানে আসলে তার গতিও সেম, আবার এদিকেই যেতে চাইবে সে, হ্যাঁ। তো এই একটা নির্দিষ্ট সময় পর পর কত আমরা ধরলাম, এখান থেকে এখানে যদি 2 সেকেন্ড, এখান থেকে আসতে আবার 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 4 সেকেন্ড পর সে তার আগের স্টেট বা আগের অবস্থা কি, আগের অবস্থা তার দিক, তার বেগ, তার সার্বিক ত্বরণ যা আছে সব সেম হবে এই পজিশনে আসলে। এই পজিশনে আসলে সেম হলে যদি পরপর এমন দুইটা বিন্দু পাই যে তাদের সার্বিক অবস্থা বা দশা বলে এটাকে, যাদের সার্বিক অবস্থা বা দশা একই হয়, সেই দুইটা বিন্দু পরপর যে দুইটা বিন্দু পাই, সেই দুইটা বিন্দু পরপর পাওয়ার যে মধ্যবর্তী যে সময় সেটাকে আমরা পর্যায়কাল বলি। এবং এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, সে এই ত্বরণটা বা যে পর্যাবৃত্ত গতিটা এই সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা এই গতির অতিক্রান্ত, এটাকে আমরা বলি একটা পর্যায় সম্পন্ন হবে, এবং এই দূরত্বটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। যদি আমরা সরলচন্দ্রিত স্পন্দন পড়বো নেক্সটে, সেখানে আমরা বুঝবো কীভাবে আমরা এটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলি, যখন আমরা তরঙ্গ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো এটার সাথে আর কি রিলেটেড আছে, এই স্প্রিংয়ের গতি। স্প্রিংয়ের গতিটাও সেম। যখন আমরা একটা সংকোচন, এই স্প্রিংটা সংকুচিত আছে, আমি যখন একটা একে টেনে দিলাম, এটা প্রসারিত হলে কি করবে, সে উপর নিচে এরকম আপ ডাউন করতেই থাকবে। যদি অন্য কোনো বল না কাজ করে তাহলে আজীবন সে আপ ডাউন করতেই থাকবে। আপ ডাউন করতে গেলে দেখা যাবে যে এই যদি আমরা এর উপর যে কোনো একটা বিন্দু নিই, ধরো এই বিন্দুটা নিলাম, এই বিন্দুটা নিলে কি হবে, সে দেখা যাবে একটা নির্দিষ্ট সময় পর পর, ধরো এদিক থেকে আসতেছে, সে নিচে নামলো, আবার উপরে উঠলো, আবার উপরে গিয়ে আবার নিচে নেমে আবার উপরে উঠলো। তো একটা নির্দিষ্ট সময় পর পর কি এই বিন্দুটাকে সে ক্রস করবে, একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দিক হতে সে ক্রস করবে। যে কোনো একটা বিন্দু ধরি, যদি এই বিন্দুটা ধরি, তাহলে ধরুন উপর থেকে নামতেছে, নেমে আবার উপরে উঠবে, আবার নিচে নামবে, নিচে নামার সময় কি হবে, একই দিকে যাচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর, ঠিক আছে।
তো এটা হচ্ছে কি পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিটা হচ্ছে এটা যে একটা নির্দিষ্ট সময় পরপর বস্তুকণা তার গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক হতে অতিক্রম করলে সেটাকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতির পর আমরা যেটা নেক্সট যাব সেটা হচ্ছে সরল ছন্দিত গতি বা সরল ছন্দিত আমরা স্পন্দনও বলি, ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশন। তো সরল ছন্দিত স্পন্দনটা কি? সরল ছন্দিত স্পন্দন হওয়ার প্রথম শর্ত হচ্ছে, সো দেন আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে সরল ছন্দিত গতি বা সরল ছন্দিত স্পন্দন গতি, একই কথা। তো এটা কি আসলে? এটা হচ্ছে কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার, ফার্স্ট কথা হচ্ছে সে পর্যাবৃত্ত গতি হতে হয়। পর্যাবৃত্ত গতি মানে কি? একটা গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে সে অতিক্রম করবে, সেটাকে আমরা বলি পর্যাবৃত্ত গতি। তাহলে এই কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার গতি যদি এমন হয় যে এর ত্বরণ, ওই গতির ত্বরণ এর অতিক্রান্ত দূরত্বের বা সরণ বলি আমরা যেটাকে, অতিক্রান্ত দূরত্বের সমানুপাতিক, মানে সরণ যত বাড়বে ত্বরণটাও তত বাড়বে, এবং সর্বদা সাম্যাবস্থান অভিমুখী। কে? ত্বরণ। ত্বরণটা সাম্যাবস্থান, মানে যেখান থেকে আমরা সাম্যাবস্থান ধরি সেখান তার অভিমুখী, তার দিকে থাকবে ত্বরণ। তাহলে সেই গতিটাকে আমরা বলি সরলছন্দিত স্পন্দন বলি বা সরলছন্দিত গতি বলি, যেটাই বলি না কেন। তো আমরা দেখি এটা কেমন আসলে। আমরা যদি এই দোলকটার কথা চিন্তা করি, এই দোলকের এটাই হচ্ছে তার সাম্যাবস্থান। এই অবস্থানটাকে আমরা বলি সাম্যাবস্থান, কারণ এখানে সেই স্টেবল, এখানে কোনো আমরা ফার্স্ট অবস্থা এখান থেকে আমরা কোনো গতি পাই না। ওকে, তো আমরা যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে সরলছন্দিত স্পন্দনে, সেটা উদাহরণ সেটা হচ্ছে কি, আমরা দোলকের কথা চিন্তা করছি, উদাহরণ হিসেবে দোলকের কথাটাই চিন্তা করলাম। তো দোলকটা এটা হচ্ছে তার সাম্যাবস্থা, এই অবস্থানটাকে আমরা বলি সাম্যাবস্থান, ঠিক আছে, সাম্যাবস্থান বা সাম্যাবস্থান যেটাই বলি। এই সাম্যাবস্থান থেকে আমরা একে এখানে টেনে ছেড়ে দিলাম, সে কী করবে? এই পথে এভাবে দুলতে থাকবে, যদি অন্য কোনো বল না কাজ করে সে এই পথে আজীবন সে দুলতেই থাকবে। এখন কথা হচ্ছে আমরা এই সরলছন্দিত স্পন্দন সেটা কীভাবে বুঝবো? আমরা এখান থেকে ছেড়ে দিলাম, এখানে যখন আমি টেনে নিয়ে গেছি এখানে বেগ কত ছিল? 0। আমি ছাড়ার আগে বেগ 0 ছিল, তাকে ছেড়ে দিলাম, তার বেগ বাড়তে থাকবে। বেগ বাড়া মানে কি? ত্বরণ হওয়া। বেগের পরিবর্তন হওয়া মানে কি? ত্বরণ হওয়া। কারণ কি বেগ এখান থেকে বেগ 0 থেকে বাড়তে এসে এখানে যে বেগ হয়ে যাবে হাইয়েস্ট, বেগ ম্যাক্সিমাম, বেগ গেস টু ভি ম্যাক্স। কোথায়? সাম্যাবস্থানে বেগ ম্যাক্সিমাম, এটা মাথায় রাখতে হবে। যে কোনো সরলছন্দিত স্পন্দনের সাম্যাবস্থায় বেগ হচ্ছে সর্বোচ্চ বেগ, ম্যাক্সিমাম। এখানে গিয়ে বেগ ম্যাক্সিমাম কেন? কারণ সে আবার উপর দিকে উঠবে, উপর দিকে উঠলে বেগ কমে যাবে, ঠিক আছে। তাহলে এখানে গিয়ে বেগ ম্যাক্সিমাম হয়ে গেল, ঠিক আছে। তো আবার উপর দিকে গেলে কি বেগটা কমতে থাকবে, বেগটা কমতে থাকলেও কিন্তু ত্বরণটাও বাড়তে থাকবে, কিন্তু সেটা ত্বরণটা বাড়তে থাকবে কীরকম ত্বরণ? সেটা মন্দন হবে, মন্দন হারে বাড়তে থাকবে, মানে তার বেগ কমতেছে। বেগ কমলে আমরা জানি মন্দন হয়, ঋণাত্মক বেগ, কিন্তু বাড়তে থাকবে কারণ বেগ বিশাল হারে কমবে। বিশাল হারে কমলে কি বেগের পার্থক্য বিশাল হয়ে যাবে, ডিবি। এই ডিবির চেঞ্জটা ধরো এখানে বেগ ছিল কত? 10 মিটার পার সেকেন্ড, এই বিন্দুতে বেগ চলে আসছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে 5 মিটার পার সেকেন্ড মাইনাস 10 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড মাইনাস বেগ ত্বরণটা হয়ে গেল ঋণাত্মক, কিন্তু মানটা অনেক বিশাল। তাহলে এখানে কি হয়ে যাবে? বেগটা 0 আবার, কারণ এখানে গিয়ে থেমে যাবে, এই বিন্দুতে গিয়ে থেমে যাবে, বেগটা হয়ে যাবে 0। বেগটা 0 হয়ে গেল যাওয়া মানে কি? এখানে যদি বেগ থাকে 10, এখানে 0, তার মানে কি সবচেয়ে বেশি এখানেই চেঞ্জ হয়েছে বেগটা, কারণ কি এখানে 10 এখানে 0, তাহলে কি 0 মাইনাস 10, তার কত? -10 পরিবর্তন হয়েছে। হাইয়েস্ট বেগটা এখানে পরিবর্তন হয়েছে শেষ বিন্দুতে, তাহলে এখানে বেগের পরিবর্তন সবচেয়ে বেশি। বেগের পরিবর্তন এখানে সবচেয়ে বেশি, সেম এখানেও সবচেয়ে বেশি। বেগের পরিবর্তন এখানে বেশি, দ্যাট মিনস কি ত্বরণও এখানে বেশি, সেটা ঋণাত্মক ত্বরণ হোক আর ধনাত্মক ত্বরণ হোক, হ্যাঁ, সবচেয়ে বেশি। এখন কথা হচ্ছে তাহলে এখানে একটা জিনিস পাইলাম যে এখানে ত্বরণটা সর্বোচ্চ। কোথায়? যেখানে সরণ সর্বোচ্চ সেখানে ত্বরণও সর্বোচ্চ। সরণ সর্বোচ্চ আমি আগেই বলছি, সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ সেই সরণ, এর চেয়ে বেশি সরণ সম্ভব না। আর বাকি যে এই বিন্দুগুলো যেটাই নিই না কেন সরণ এ বরাবর, তো এই সরণটা অবভিয়াসলি এই সরণ থেকে ছোট, তো এটাই সর্বোচ্চ সরণ। এটাকে বলি আমরা সরলছন্দিত স্পন্দনের বিস্তার বলি এটাকে, ঠিক আছে। সর্বোচ্চ সরণটাকে আমরা সবসময় কি বলি? বিস্তার বলি। আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে এটা দেখবো, আমরা যখন কি বলে এটাকে সাইনোসয়েডাল ওয়েভ দেখবো, সেক্ষেত্রে আমরা দেখবো এই ওয়েভগুলো দেখবো। এখানে এই যে এই ওয়েভটা কি, এই ওয়েভটাকে দেখো, এখানে এটা হচ্ছে তার সাম্যাবস্থান, হ্যাঁ। এই সাম্যাবস্থান থেকে হাইয়েস্ট তার সরণ কতটুকু হচ্ছে?
এটাকেই আমরা বলি বিস্তার। আর বাকি এ বিন্দুটা যে বিন্দু নেই না কেন, এ বিন্দু ছাড়া বাকি যে বিন্দু নেই না কেন সরণ এ থেকে ছোট হবে, এটা থেকে কি হবে, ছোট হবে। সেক্ষেত্রে এগুলোকে আমরা বলবো সরণ। আর যে সর্বোচ্চ যে কোনো একদিকে সর্বোচ্চ যে সরণটা হচ্ছে সেটাকে আমরা বলি বিস্তার। সেম নেগেটিভ দিকে এ হচ্ছে তার হাইস্ট বিন্দু, এইটাই হচ্ছে তার বিস্তার, সেটা ঋণাত্মক দিকে হোক মাইনাসে, বাট সরণটা হচ্ছে কি সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে বিস্তার। তো এটা আর এই গতিটা সিমিলার, এগুলো সব সরলসন্ধিত স্পন্দন গতি। এটা বলো দোলক বা সাইনোসয়েডাল ওয়েভ কিংবা কি বলে স্প্রিংয়ের গতি, এগুলো সব সরলসন্ধিত স্পন্দন গতি। তো আমরা এখানে পাইলাম যে সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ, আর সরণ যেখানে ম্যাক্সিমাম বা বিস্তার যেখানে ম্যাক্সিমাম বা যেখানে বিস্তার আছে হাইয়েস্ট, সরণ সর্বোচ্চ যেটা সেটাকে আমরা কি বলি বিস্তার, বিস্তারে তার ত্বরণ হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, তো গেল সেটা। আমরা যেটা বোঝাচ্ছিলাম সরলসন্ধিত স্পন্দন। সরলসন্ধিত স্পন্দন সে কী হবে, আমাদের বেগ এখান থেকে বাড়তেছে, এখানে গিয়ে ম্যাক্সিমাম হয়ে গেছে, তার মানে কি ত্বরণ এদিকে বাড়তেছে। ঠিক আছে, তো এখান থেকে চিন্তা করো, আমরা যদি এখান থেকে চিন্তা না করে সাম্যাবস্থান থেকে, কারণ আমরা যে কোনো কিছু মেজার করবো সাম্যাবস্থান থেকে, আমরা যদি এখান থেকে এদিকে যাই বা যে কোনো দিকে যাই, এদিকে যাই বা এদিকে যাই, দেখা যাচ্ছে কি এদিকে ত্বরণ বাড়তেছে। কারণ আমি একটু আগে দেখালাম যে যত এদিকে যাচ্ছি বেগের পরিবর্তন তত বেশি হচ্ছে। কত এই বিন্দুতে গেলে বেগ শূন্য হয়ে যাচ্ছে। এখানে যদি আমি ধরি 10, কারণ এখানে বেগ সর্বোচ্চ, বেগ যত এখানকার যে বেগটা থাকবে হাইয়েস্ট বেগটাই থাকবে অ্যাকচুয়ালি এখানে। ঠিক আছে, তো আমরা যেটা বলতেছিলাম যে এটা সরলসন্ধিত স্পন্দন আমরা কীভাবে প্রমাণ করবো সেটা। তো আমরা এটা সাম্যাবস্থান থেকে আমরা যে কোনো মেজার করি, এই সাম্যাবস্থান থেকে আমরা যে কোনো একদিকে গেলে এদিকে যাই বা এদিকে যাই, যে কোনো একদিকে যদি চিন্তা করি, এটা হচ্ছে তার সর্বোচ্চ সরণ। এবং আমরা দেখছি যে সর্বোচ্চ সরণে তার ত্বরণ হচ্ছে ম্যাক্সিমাম, কারণ এখানে বেগ শূন্য হয়ে যায়। এখানে যদি বেগ হয় 10 সাম্যাবস্থানে, এখানে গিয়ে বেগ হয়ে যায় 0, তাহলে বেগের পরিবর্তন কত, 0 - 10 টাইম যা থাকবে টাইম দিয়ে ভাগ করতে হবে সেটাকে। তো এটা এখানে বেগের পরিবর্তন ম্যাক্সিমাম, তার মানে ত্বরণ এদিকে যত যাচ্ছি ত্বরণ তত বাড়তেছে। তার মানে এদিকে কি হচ্ছে, আমাদের সরণও বাড়তেছে। এই যে এখানে সরণ 0, এদিকে ম্যাক্সিমাম সরণ কোথায়, এখানে, কারণ এখানে হচ্ছে সর্বোচ্চ বিস্তার। তো এখানে গিয়ে আমাদের ত্বরণটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, তার মানে আমাদের সরণ যত বাড়তেছে ত্বরণও তত বাড়তেছে, কারণ বেগের পরিবর্তন তত বাড়তেছে। বেগ এখানে যায় 0 হচ্ছে, বেগ এখানে সর্বোচ্চ, এখানে যায় 0 হচ্ছে, বেগের পরিবর্তন সর্বোচ্চ এখানে, দ্যাট মিনস এখানে ত্বরণ সর্বোচ্চ। তো আমাদের তাহলে একটা জিনিস পাইলাম যে ত্বরণ সরণের সমানুপাতিক, এটা এখান থেকে পাইলাম। এবং এটা বলছে যে ত্বরণের দিক হচ্ছে সাম্যাবস্থান অভিমুখী। কারণ কি, আমরা যদি এদিকে যাই, একটা জিনিস দেখলাম যে এদিকে গেলে বেগটা ঋণাত্মক, বেগটা পরিবর্তন হয়, ঠিক আছে, শূন্য হয়ে যায়। এখানে বেগ 10 ছিল, এখানে গিয়ে 0 হয়ে গেছে, ধরে নিলাম এখানে 10 ছিল, 0 হয়ে গেছে, তার মানে বেগের পরিবর্তন কত, শেষ বেগ মানে আদি বেগ, 0 - 10, তার -10। ঠিক আছে, বাই টাইম। ত্বরণ তাহলে কি আসলো, ঋণাত্মক। ত্বরণ ঋণাত্মক হলে তাহলে কি আমরা কি মাইনাস চিহ্ন আসবে একটা, কারণ সরণ হচ্ছে এদিকে হচ্ছে, কিন্তু ত্বরণ ঋণাত্মক মানে কি ত্বরণ তার বিপরীত দিকে হচ্ছে। তার মানে ত্বরণের দিক তার উল্টা দিকে মানে কি সাম্যাবস্থানের দিকে, কারণ ত্বরণ এদিকে যাচ্ছে মানে কি ত্বরণ সাম্যাবস্থানের দিকে। আবার এদিকে যদি যাই, ত্বরণটা সেম অবস্থায় এদিকেই থাকবে, সবসময় সাম্যাবস্থানের দিকেই থাকবে। তো এখানে এই সংজ্ঞা থেকে আমরা এটাই পেলাম যে ত্বরণ দূরত্বের সমানুপাতিক এবং সর্বদা সাম্যাবস্থান অভিমুখী কে ত্বরণটা। তাহলে এটা একটা সরলসন্ধিত স্পন্দন। তাহলে এটা এখান থেকে প্রমাণিত হলো। তাহলে এবার আমরা সূত্র প্রতিপাদন করব। ঠিক আছে, তো আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠাই দিই, এখানে সমানুপাতিক চিহ্নটা উঠে দিলে, সমানুপাতিক চিহ্নটা উঠে দিয়ে যদি আমি এখানে দেখি মাইনাস একটা ধ্রুবক আনি কে এক্স, তাই তো। হ্যাঁ, এই কেটাকে আমরা বলি, এই কেটার একটা মান আছে হিসাব করে দেখা গেছে, এই কেটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এই কেটাকে আমরা বলি কে ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার, এটাকে স্মল কে দিলাম। তাহলে এ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার। আবার আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে একটা সূত্র পাই, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে দ্বিতীয় সূত্র থেকে কি পাই, এফ ইকুয়ালস টু এম এ, একটা সূত্র আমরা এখানে পাই, এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এফ ইকুয়ালস টু এম, এর মান কত, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এর মান ওখান থেকে বসে দিলাম। তাহলে এখান থেকে পেলাম মাইনাস ওমেগা এক্স, যেগুলো ধ্রুবক এগুলোকে একত্র করলাম আর এক্সটাকে আলাদা রাখলাম। ঠিক আছে, তাহলে এটা একটা এমটা কি একটা ভর, আর ওমেগা স্কোয়ার তো ধ্রুবক, এর আগেই দেখলাম যে সমানুপাতিক ধ্রুবক থেকে কে উঠে দিয়ে আমরা ওমেগা স্কোয়ার লিখছি। তাহলে এই পুরোটা একটা ধ্রুবক, কারণ এই দুটোই ধ্রুবক। এটা যদি 5 হয়, এটা যদি 3 হয়, 3 × 5 = 15, তো এটা একটা ধ্রুবক অ্যাকচুয়ালি। তো সেটাকে আমরা নতুন একটা ধ্রুবক দিতে পারি, সেটাকে আমরা ক্যাপিটাল কে দিতে পারি,
এটাকে ওটাকে স্মল কে দিলাম, এটাকে ক্যাপিটাল কে দিতে পারি কে এক্স। তাহলে একটা জিনিস পেলাম এফ ইকোয়াস টু মাইনাস কে এক্স। ঠিক আছে, এখন যদি আমি কেটা উঠাই দিয়ে সমানুপাতিক চিহ্ন আনতে পারি, আবার সমানুপাতিক চিহ্নটা কীরকম, এফ ইকোয়াস টু কে এক্স ছিল, তাহলে সমানুপাতিক চিহ্ন দিলে কী হবে, এফ সমানুপাতিক মাইনাস এক্স। আমি জাস্ট সমানুপাতিক চিহ্নটাকে উঠে দিলাম, সরি কেটাকে উঠে দিয়ে সমানুপাতিক চিহ্ন আনলাম, কারণ কেটা একটা ধ্রুবক, কে উঠে দিয়ে আমরা সমানুপাতিক চিহ্ন আনতে পারি। তাহলে আমরা বলতে পারি যে সরলচন্দ্রিত স্পন্দন গতির বলটাও স্মরণের সমানুপাতিক এবং সর্বদা সাম্যাবস্থান অভিমুখী। শুধু ত্বরণ না, বলটাও সাম্যাবস্থান অভিমুখী এবং স্মরণের সমানুপাতিক। এটা এখান থেকে প্রমাণিত। তো এখানে সরলচন্দ্রিত স্পন্দন গতির কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো এই যে দেয়া আছে, পড়ে নিবা। এটি একটি বিশেষ ধরনের ছন্দিত বা দোলন গতি সম্পন্ন কণা, এটা দেখলাম সরলচন্দ্রিত স্পন্দন। এই গতির কণার ত্বরণ এবং এর উপর ক্রিয়াশীল বল এর মান কণার স্মরণের সমানুপাতিক। এটা আমরা একটু প্রমাণ করলাম। ত্বরণ এবং কণার উপর ক্রিয়াশীল বলের এবং সবসময় সাম্যাবস্থানের দিকে, অর্থাৎ কণার স্মরণের বিপরীত দিকে হয়, এই জন্য এখানে মাইনাস। কারণ সাম্যাবস্থান অভিমুখী মানে কি, সাম্যাবস্থান থেকে আমরা যত দূরে যাব ততই স্মরণ হবে, তার মানে কি, আর ত্বরণটা হচ্ছে সাম্যাবস্থানের দিকে, তার মানে স্মরণ যত বাড়তেছে ত্বরণটা তত বাড়তেছে ঠিকই, কিন্তু বিপরীত দিকে। নেক্সট যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সরলচন্দ্রিত গতিসম্পন্ন কিছু রাশি। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে সরলচন্দ্রিত গতিসম্পন্ন কোণার স্মরণটা কেমন। তা আমরা ধরে নিই এরকম একটা বৃত্ত, আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে সরলচন্দ্রিত স্পন্দন গতি আর বৃত্তাকার গতি সেম, সেটা আমরা একটু পরে দেখব যে কিভাবে সিম্পল হারমোনিক মোশন, যেটা এটাকে বলি আমরা সাইনোসয়েডাল ওয়েভ, এটা এই গতি আর কোনো বস্তু যদি এরকম বৃত্তাকার পথে ঘুরে তার গতি সেম, সেটা আমরা একটু পরে দেখব। তো আমরা এই বৃত্তাকার গতিটা চিন্তা করলাম, আর এটাই হচ্ছে তার সাম্যাবস্থান, মানে এখান থেকে আমরা যত স্মরণ আছে সেটা কাউন্ট করব। ঠিক আছে, তো ধরো কোনো একটা অবস্থায় বস্তু কণাটা এখানে ছিল, এখান থেকে সে সরে এখানে আসলো, তার স্মরণ ঘটলো এদিকে, তার কৌণিক বেগ ধরো ওমেগা। ঠিক আছে, যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে তার একটা কৌণিক বেগ থাকবে, সেটা হচ্ছে ওমেগা। ঠিক আছে, সে এ থেকে সরে কোথায় পি বিন্দুতে আসলো, তার স্মরণ হলো এতটুকু কোনো একটা নির্দিষ্ট সময়। এখন এখান থেকে আমরা এই ব্যাসার্ধের ওপর আমরা লম্বা আঁকলাম, কি পি এন লম্বা আঁকলাম, আর বৃত্তের কেন্দ্র থেকে এই একটা ব্যাসার্ধ, সেটা হচ্ছে কি ওপি, তাহলে ওপিটা একটা ব্যাসার্ধ। এখন তাহলে এখানে একটা কোণ তৈরি হবে থিটা, সেম কোণটা এখানেও থিটা, কেন, কারণ এই দুটা সমান্তরাল, কারণ এটাও লম্ব এটাও লম্ব এবং এটা তাদের ছেদক, তাহলে এই দুটা কি একান্তর কোণ, তাহলে এই কোণ যা এই কোণও তাই হবে। এখন এই যে ও পি এন, এই যে একটা ত্রিভুজ পেলাম, এই ত্রিভুজের এই যে তার স্মরণ কতটুকু হলো এখান থেকে এখানে, তাহলে সরলরৈখিক স্মরণ কতটুকু, এটা তো বক্ররেখা, তার অ্যাকচুয়াল স্মরণ কতটুকু, এই যে সরলরেখা যতটুকু এখানে এক্স, এটাকে ধরলাম এক্স, দ্যাট মিনস তার স্মরণ হলো অ্যাকচুয়ালি কতটুকু, এতটুকু স্মরণ হয়েছে, এখান থেকে এখানে আসা, মানে এটার ডিরেক্ট ওপি যেহেতু সরলরেখা না, তাহলে এটাকে আমরা স্মরণ বলতে পারি না, এটা একটু কি বক্ররেখা, এটা একটা চাপ, এটা কোনো স্মরণ না। স্মরণ হচ্ছে তাহলে এ থেকে ফিতে যাওয়া, মানে তার স্মরণ হচ্ছে ও থেকে এন, যেহেতু এটা সরলরেখা তার স্মরণ হচ্ছে এই এক্স, এটাকে ধরলাম এক্স, ওয়ানটা এক্স। তাহলে এখানে আমরা এবার কি করব, সূত্র অ্যাপ্লাই করব, কিসের, ত্রিভুজ সূত্র, যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, কারণ এটা লম্বা আঁকছি, তাহলে আমরা এখান থেকে ওপিএন ত্রিভুজে কি পাই, সাইন থিটা ইকুয়ালস টু কি পাবো, সাইন থিটা ইকুয়ালস টু পাবো ও এন বাই ওপি। কেন, এটা হচ্ছে কোণের সাথে এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি, আমরা জানি কোণের সাথে সবসময় অতিভুজ আর ভূমি থাকে, তাহলে এটা হচ্ছে লম্ব, আর সাইন থিটা ইকুয়ালস টু আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বকে ও এন, অতিভুজকে ওপি, তাহলে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে এবার ও এনটাকে রেখে দাও, ও এন ইকুয়ালস টু ওপি সাইন থিটা। আচ্ছা, ওপিটা কি, ওপিটা হচ্ছে এ বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ সাইন থিটা, কারণ ব্যাসার্ধটা হচ্ছে তার সর্বোচ্চ বিস্তার। কেন, কারণ তার হাইট স্মরণ কতটুকু হতে পারে, এতটুকু, যখন কোনো বৃত্তাকার পথে সে ঘুরবে এইভাবে, এই বিন্দুগুলা যে বিন্দুগুলো নাও না কেন তার চাইতে এই ব্যাসার্ধটা সবচেয়ে বড়। এখানে যদি আমি বিন্দু আঁকি, এটা ব্যাসার্ধ থেকে ছোট, তার মানে ব্যাসার্ধটা হচ্ছে তার বিস্তার, হাইয়েস্ট, কারণ আমরা হাইয়েস্ট স্মরণটাকে বলি বিস্তার। এই জন্য আমরা ওপিটাকে আর না দিয়ে এ দিলাম, ব্যাসার্ধটাকে এ দিলাম, কারণ এটাই হচ্ছে, এই আরটা হচ্ছে তার সর্বোচ্চ স্মরণ। ঠিক আছে, এ সাইন থিটা। এখন ও এনটা কি, ও এনটা তো হচ্ছে তার স্মরণ, এই যে এ থেকে পিতে গেছে, ও এন হচ্ছে কি এক্স, তাহলে এক্সটা হচ্ছে ও এনটা হচ্ছে এ সাইন থিটা, তাহলে তার স্মরণের রাশিমালা পেলাম এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা। এখন আমরা জানি
কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু কি, কৌণিক সরণ হচ্ছে কি থিটা, কারণ এখান থেকে এখানে যাওয়া মানে কি তার কৌণিক সরণ এতটুকু হয়েছে, কৌণিক দিক দিয়ে সে কতটুকু অতিক্রম করছে, এই যে এতটুকু, এখান থেকে এখানে মানে কি থিটা কোণ সে সরে গেছে, তাহলে কৌণিক সরণ হচ্ছে এই থিটা, এখানে এ থেকে পিতে গেলে তার কৌণিক সরণ কতটুকু হবে, থিটা পরিমাণ, তাহলে থিটা, তাহলে কৌণিক বেগ ইকুয়ালস টু কৌণিক সরণ বাই টি, তাহলে থিটা ইকুয়ালস টু কি ওমেগা টি। তাহলে আমরা এটাকে যদি এভাবে প্রকাশ করি এ সাইন থিটার পরিবর্তে দিতে পারি ওমেগা টি এক্স, তাহলে এটা হলো তার সরণের রাশিমালা, কার সরলচন্দ্র স্পন্দনে। এখন তার যদি আগে থেকে একটা দশা থাকে, মানে কি আগে থেকে যদি সে একটা ডিগ্রি অ্যাঙ্গেলে সরে থাকে, সাম্যাবস্থান থেকে শুরু না হয়ে যদি আগে থেকে একটা সে কোণ অ্যাঙ্গেল, কারণ কি এখানে কি এই ওমেগাটি কি একটা কৌণিক থিটা কোণ, সে যদি আগে থেকে একটা কোণ আদি একটা দশা থাকে, আমরা দশাটাকে কোণের মাধ্যমে প্রকাশ করি, সরলচন্দ্র স্পন্দনের দশাকে আমরা বলি কোণের মাধ্যমে প্রকাশ করি, কারণ কি কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে আমরা বুঝতে পারবো সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে আমরা সেটা বুঝতে পারবো যে কোন দশায় আছে, ঠিক আছে। তার বেগ কত, তার সরণ কত, এটা তার কত ডিগ্রিতে আছে সেটা দেখলে আমরা বলতে পারবো যে সে তার সার্বিক অবস্থা কি। তো এই জন্য দশাটাকে আমরা কি কোণ দিয়ে প্রকাশ করি। তো আগে থেকে যদি সে একটা কোণ থেকে স্টার্ট করে বা আগে থেকে একটা দশা নিয়ে স্টার্ট করে, তাহলে সেই দশাটা এর সাথে অ্যাড করে দিতে হবে, এ সাইন ওমেগা টি প্লাস মনে করো আগে আদি দশা হচ্ছে ওমেগা ডেল্টা, এটা হচ্ছে তার আদি দশা। যদি আদি দশা না থাকে তাহলে এটা টি, এটা প্লাস ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তার সরণের রাশিমালা। ওকে, এখন যদি দশা না থাকলে এই সূত্রটাই হবে, যদি সে 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে শুরু করে, তাহলে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, ঠিক আছে। তো এখন আমরা একটা জিনিস জানি, ওমেগা ইকুয়ালস টু আরেকটা জানি 2π/t, এটা আমরা আগেই পড়ছি, বা ওমেগা ইকুয়ালস টু 2π/1/t, 1/t মানে কি এফ মানে কম্পাঙ্ক, কারণ এফ ইকুয়ালস টু 1/t আমরা জানি, এখানে এন দিয়ে প্রকাশ করে এফটাকে, এন ইকুয়ালস টু 1/t, এন হচ্ছে কি কম্পাঙ্ক ইকুয়ালস টু 1/t। তো 1/t কে আমরা কি প্রকাশ করতে পারি, তাহলে 2πn, কারণ এই 1/t এর পরিবর্তে আমরা এন দিতে পারি, এন মানে কি কম্পাঙ্ক, তাহলে ওমেগাকে আমরা প্রকাশ করতে পারি এ সাইন এই, তাহলে এই ওমেগার পরিবর্তে কি দিতে পারি 2πn ইন্টু টি, ঠিক আছে। তাহলে এটা আরেকটা সমীকরণ, যখন তোমাকে কম্পাঙ্ক দিবে তখন সরলচন্দ্র স্পন্দনের সরণের রাশিমালা এটা, যখন তোমাকে কৌণিক বেগ দিয়ে দিবে তখন রাশিমালা এটা। তো এটা হচ্ছে তার সরণের রাশিমালা, কার সরলচন্দ্র স্পন্দনের। এবার আসো বেগ, সরলচন্দ্র স্পন্দনের বেগ বা ভেলোসিটি। তো বেগ সমান সমান আমরা যেখানে কি ডিরিটি অফ এস বা এস এক্স, আমরা এখানে এক্স দিয়ে প্রকাশ করছি সরণটাকে, সো আমরা এখানে এক্স দিব। এটা আমরা জানি যে সরণকে যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে আমরা বেগ পাই। তাহলে এই সরণটা কত আমরা ওখান থেকে পেলাম, সরণ ইকুয়ালস টু ডিরিটি হবে এক্স ইকুয়ালস টু কত, এ সাইন ওমেগা টি, এ সাইন ওমেগা টি। ওকে, তো এ সাইন ওমেগা টি, এটা কি একটা দূরত্ব, তার মানে এটাকে ধ্রুবক, একে সামনে নিয়ে আসো, বাকি থাকবে ডিরিটি অফ সাইন ওমেগা টি। এখন এ যেহেতু টি, পুরোটা টি না ওমেগা টি আছে, আমরা করতেছি টি এর সাপেক্ষে, তাহলে পুরোটাকে টি ধরে নাও। আমরা জানি যদি সূত্রে পালানোর জন্য যদি কোনোটাকে এ ভেরিয়েবলটা না থাকে, এখানে আমরা এক্স থাকলে এ পুরোটা যদি এখানে যদি এক্স না থাকে, এক্স না থেকে অন্য কিছু থাকে, পুরোটাকে এক্স ধরে আমরা করতে হয়, অন্তরীকরণ করতে হয়। তাহলে আমরা ডিরিটি অফ সাইন টি, এই পুরোটা এখন টি, ডিরিটি অফ সাইন টি ইকুয়ালস টু হচ্ছে কস টি, ডিরিটি অফ এক্স ইকুয়ালস ডিডি এক্স অফ সাইন থিটা ইকুয়ালস টু কস ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়ালস টু কি কস এক্স। সো এখানে ডিডি সাইন ওমেগা টি, সরি ডিরিটি অফ সাইন ওমেগা টি ইকুয়ালস টু কি হবে কস ওমেগা টি। এখন কথা হচ্ছে এ তো টি না, তাহলে একে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডিরিটি অফ ওমেগা টি, একে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এ, তারপরে এসো কস ওমেগা টি। এখন দেখো এই ওমেগাটা কি কৌণিক বেগ, আর বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোনো বস্তু কণার কৌণিক বেগ একটা ধ্রুব রাশি। তাহলে এই ধ্রুব রাশি হলে এই ধ্রুবক যেহেতু এর সামনে চলে আসবে, এখানে একটা গুণ চিহ্ন দাও, ধ্রুবক যেহেতু সামনে চলে আসবে ডিরিটি, তাহলে কি থাকে আর টি থাকে, তো টিকে টি হিসাবে ডিফারেন্সিয়েট করলে অ্যাকচুয়ালি 1 থাকে, তাহলে এটাকে আর দিতে হবে না। তাহলে এই ওমেগা ধ্রুবকটাকে সামনে নিয়ে আসো, তাহলে আমরা কি পাই ওমেগা এ কস ওমেগা টি। তাহলে এটা হচ্ছে তার বেগের রাশিমালা, বেগ, ঠিক আছে। এখন একে ফার্দার আমরা কি করতে পারি, ওমেগা এ রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি দিতে পারি। কীভাবে, কারণ আমরা জানি
এই পাশে দিয়ে লিখে দিলাম সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু সাইন স্কয়ার থিটা মাইনাস প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমাদের এখানে আছে কস ওমেগা টি, তাহলে কস স্কয়ার থিটাকে রেখে দাও ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তো কস থিটা ইকুয়ালস টু কত হবে? রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখানে থিটার জায়গায় আছে ওমেগা টি, তাহলে এখানে তাহলে কস ওমেগা টি কী হবে? রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা টি। এখানে যেমন কস থিটা ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, কস ওমেগা টি ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার, তো জাস্ট রাফ করলাম সাইন স্কয়ার ওমেগা টি। ওমেগা এ রুট ওভার অফ 1 মাইনাস, তো এটাকে কী করা যায়? সাইন ওমেগা টি। সাইন ওমেগা টিটা কি? থিটা, কারণ এর আগে আমরা দেখলাম যে থিটাটাকে আমরা প্রকাশ করলাম কি দিয়ে? ওমেগা টি দিয়ে। এই যে এখানে দেখলাম এই থিটাটাকে আমরা কি দিয়ে প্রকাশ করলাম? ওমেগা টি দিয়ে। এই যে কোথায়? এই যে থিটা ইকুয়ালস টু ওমেগা টি। তাহলে এটা থিটা, তো থিটা সাইন থিটা ইকুয়ালস টু কত পাইলাম আমরা এখান থেকে? দেখো যে সাইন থিটা ইকুয়ালস টু 1 বাই ওফি। 1 বাই ওফি কে? ওয়ানের মান কত? ওয়ানটা হচ্ছে এক্স, আর ওফিটাকে এ। ওফিটাকে আমরা ব্যাসার্ধটাকে এ ধরছিলাম, আর ওয়ানটা কি? তার সরণ এক্স, তাহলে এক্স বাই এ, সাইন থিটা ইকুয়ালস টু এক্স বাই এ। ঠিক আছে, তো এক্স বাই এ এখানে বসাই দাও। তাহলে যেহেতু সাইন থিটা ইকুয়ালস টু এক্স বাই এ, তো সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু এক্স স্কয়ার বাই এ স্কয়ার। ঠিক আছে, এখন এখানে আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে তাহলে কি থাকবে? ওমেগা এ রুট ওভার অফ, লসাগু করে ফেলি এখানে। লসাগু করলে কি আসবে? এ আর 1 ডাইরেক্ট গুণ হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস এখানে এক্স স্কোয়ার বাই নিচে থাকবে এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার, এখন এই স্কোয়ারটাকে আমরা বের করে দেব নিচে থেকে বের করে দিলে স্কোয়ার রুটে কাটা যাবে। তাহলে কিছু থাকবে নিচে ওমেগা এ বাই এ, স্কোয়ার রুটে কাটা গিয়ে এটা বের করে দিছি। তাহলে ভিতরে অ্যাকচুয়ালি আছে কি? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে উপরে নিচে এ কাটা, তাহলে থাকবে ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে সরলচন্দ্রিত স্পন্দনের বেগের রাশিমালা, এটা বেগের সূত্র। এখন একটা জিনিস আমরা এর আগে বলছিলাম যে সাম্যাবস্থায় বেগটা সর্বোচ্চ, সেটা কীভাবে দেখি? আচ্ছা, সাম্যাবস্থায় সরণ কত? সাম্যাবস্থায় আমি বলছি সরণ শূন্য। যেমন ধরো সরলচন্দ্রিত স্পন্দন গতির একটা দোলকের কথা আমরা চিন্তা করি, এটা হচ্ছে তার সাম্যাবস্থা। এখান থেকে আমরা সরণ কাউন্ট করি, তাহলে এখানে সরণ যদি এখান থেকে কাউন্ট করি, তাহলে এখানে সরণ কত? সরণ শূন্য। তাহলে সরণ শূন্য মানে কি? এক্স শূন্য, সরি এক্স স্কোয়ার, এখানে এক্স শূন্য। এক্স শূন্য হলে কি আসে? ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস শূন্য স্কোয়ার। ভি ইকুয়ালস টু ওমেগা এস কে, এটা তো শূন্য বাদ, তো এখানে তো এ তো শূন্য বাদ গেলে কি হবে? স্কোয়ার রুটে কাটা গিয়ে শুধু এ বের হবে। এটা হচ্ছে বি ম্যাক্স বা বেগ সর্বোচ্চ কোথায়? সাম্যাবস্থায়। তো এটা সর্বোচ্চ কীভাবে বুঝলাম? কারণ এখানে যদি এক্স এর একটা ছোট মান থাকতো, সেটা এ থেকে বাদ যেত, এ থেকে বাদ গেলে সেটা ছোট হয়ে যেত। কিন্তু এক্স থেকে সর্বোচ্চ কত বাদ যেতে পারে? যদি ঋণাত্মক হয় স্কোয়ার করলে ধনাত্মক হয়ে যাবে, ধনাত্মক হয়ে এ থেকে বাদ যাবেই। আর যদি শূন্য না হয়, শূন্য হয়ে যে কোনো কিছু হলে এ থেকে ছোট হয়ে যাবে। এ থেকে ছোট হয়ে যাবে মানে কি? এর সাথে ছোট একটা সংখ্যা গুণ হওয়া। ঠিক আছে, এবার আসো বেগটা সর্বনিম্ন কোথায়? সর্বোচ্চ তো বুঝলাম যখন সাম্যাবস্থায় আছে, এখানে ওমেগা এ, বেগ ভি ইকুয়ালস টু ওমেগা এ, এটা হচ্ছে যে কোনো অবস্থায় বেগ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যখন সরণটা শূন্য হয় তখন এ থেকে কোনো কিছু বাদ যায় না, কারণ শূন্য হলে কোনো কিছু বাদ যায় না। ঋণাত্মক হলে স্কোয়ার করলে ধনাত্মক হয়ে বাদ যাবে, কিছু না কিছু বাদ যাবেই। এক্সের সরণ থাকলে কিছু না কিছু বাদ যাবেই, এক্সের মান থাকলে, সেখানে বেগটা সর্বোচ্চ হবে না। কিন্তু এক্সটা যদি শূন্য হয় তখন এ থেকে কিছু বাদ যায় না, তার মানে সংখ্যাটা ছোট হয় না। তাহলে সংখ্যা এ এর মান সর্বোচ্চ হয় যখন এক্সের মান সর্বনিম্ন শূন্য, তখন বেগটা হয়ে যায় সর্বোচ্চ। কারণ কি? এতে কিছু বাদ না গেলে কি হয়ে যায়? এটা এতে কিছু বাদ না গেলে এর সাথে গুণ হয়ে হাইয়েস্ট মানটা আমরা পাই, ভি ইকুয়ালস টু ওমেগা এ স্কোয়ার। ঠিক আছে, ইকুয়ালস টু ওমেগা, এখানে ওমেগা এ হবে না, শুধু এ ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওমেগা। এখন বেগটা সর্বনিম্ন কোথায়? সর্বনিম্ন যখন এক্স ইকুয়ালস টু এ হয়। কারণ এক্স ইকুয়ালস টু যদি এ হয়, দেখো এটা এ স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে শূন্য, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে শূন্য, শুধু ওমেগা। তার মানে পুরোটাই বাদ যাচ্ছে, পুরোটা বাদ গেলে বেগ হয়ে যাবে সর্বনিম্ন। তো এক্স ইকুয়ালস টু যখন এ মানে কি? যখন তার কোথায় কোন অবস্থানে সে এ অবস্থানে তার
এই অবস্থানে, কারণ এটাই হচ্ছে তার সর্বোচ্চ সরণ। এ হচ্ছে কি বিস্তার, এ হচ্ছে বিস্তার, বিস্তার অবস্থায় তার সরণটা সর্বোচ্চ। তার মানে এক্স যখন তার সর্বোচ্চ সরণটা হয় তখন বেগটা শূন্য হয়ে যায়, ত্বরণটা হয়ে যায়, বেগটা কত হয়ে যায়, শূন্য হয়ে যায়, ত্বরণটা ম্যাক্সিমাম। ত্বরণ কীভাবে ম্যাক্সিমাম সেটা আমরা পরবর্তী দেখতেছি। বেগটা শূন্য হয়ে যায় যখন এক্সটা তার সর্বোচ্চ বিস্তারে থাকে, সর্বোচ্চ বিস্তারে বা সরণটা সর্বোচ্চ হয়, তখন বেগটা সর্বনিম্ন। ঠিক আছে, এবার আসো ত্বরণ। ত্বরণ, আচ্ছা ত্বরণ এ ইকুয়ালস টু আমরা জানি ডিরিটি অফ ভি, মানে বেগকে একবার ডিফারেন্সিয়েট করলে টাইমের সাপেক্ষে আমরা কি পাই, ত্বরণ পাই। তো বেগটা কি ছিল, ডিরিটি অফ, আমরা চাইলে এটা দিতে পারি, এটা না দিয়ে আমরা যেহেতু টি এর ফাংশন না, এটা এটা আমরা প্রতিপাদিত করে পাইছি। মেইন ফাংশন যেটা সেটা হচ্ছে ভি কোস টু ওমেগা এ কজ ওমেগা টি, এটা হচ্ছে মেইন ফাংশন। তারপর এটা আমরা প্রতিপাদন করে আমরা এটা আনছি, তো ওমেগা এ কজ ওমেগা টি এটা হচ্ছে বেগের মেইন ফাংশন। তাহলে বেগের মেইন ফাংশনটা আমরা লিখি ওমেগা এ কজ ওমেগা টি। ঠিক আছে, এখন ওমেগা এ দুটাই ধ্রুবক, এই ধ্রুবক দুটাকে সামনে নিয়ে আসি, ডিরিটি অফ তাহলে থাকলো কি কজ ওমেগা টি। এবং সেম ডিরিটি অফ কজ ওমেগা টি পুরোটাকে টি ধরে করো, ডিরিটি অফ কস টি, ডিরিটি অফ কস টি সমান কি মাইনাস সাইন টি, তাহলে মাইনাস চিহ্নটা আগে লিখে দিই, এ সাইন ওমেগা টি। এখন যে টি না একে টি ধরছি, একে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডিরিটি অফ ওমেগা টি। সেম এখান থেকে কী বের হবে, মাইনাস ওমেগা এ, এখান থেকে ওমেগা যেহেতু ধ্রুবক সামনে চলে আসবে, সাইন ওমেগা টি আগে লিখে নিই, সাইন ওমেগা টি, এ ওমেগা সামনে চলে আসছে, আর টিকে টি এর সাপেক্ষে করলে 1, তাহলে আমরা ওমেগাটাকে সামনে লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। এখন এ সাইন টি, এ সাইন ওমেগা টি এটা ইকুয়ালস টু কিন্তু এক্স, আমরা এর আগে দেখছি এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। আমরা যদি সমীকরণটা দেখি তাহলে আমরা লিখতে পারি এখানে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ত্বরণ পেলাম কি, এ ত্বরণ এ ইকুয়ালস টু পেলাম কি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা হচ্ছে তার ত্বরণের রাশিমালা। এখন ত্বরণ কখন হাইয়েস্ট হবে, এক্স এর মান যখন হাইয়েস্ট, এক্স এর মান হাইয়েস্ট কোথায়, তার বিস্তার, এক্স এর মান হাইয়েস্ট কত, তার বিস্তার, সরলচন্দ্র স্পন্দনের বিস্তারটাই হচ্ছে তার হাইয়েস্ট সরণ। তখন তার মানে কি, যখন বিস্তার এক্স ইকুয়ালস টু এ হলে তাহলে কি হবে, এ হচ্ছে ম্যাক্সিমাম মাইনাস ওমেগা স্কোয়ার এ। আর এক্স যখন শূন্য, সরণ যখন শূন্য, এ তখন মিনিমাম কত, জিরো, মাইনাস দেওয়া লাগবে না, কারণ এক্স এর মান যদি শূন্য হয়ে যায় পুরোটা শূন্য। তাহলে এক্স জিরো কোথায়, সাম্যাবস্থায়, তাহলে এটা কোথায়, সাম্যাবস্থায়, আর এটা কোথায়, সর্বোচ্চ বিস্তারে, সর্বোচ্চ বিস্তারে। ম্যাথ অ্যাকচুয়ালি এইসব সূত্র দিয়ে ম্যাথ আসবে, আর কিছুই না। তো আমরা একটা জিনিস পাইলাম যে সাম্যাবস্থায় কে কে ম্যাক্সিমাম, সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় সরণ বা এক্স শূন্য, বেগ সর্বোচ্চ, সর্বোচ্চ, ঠিক আছে। ত্বরণ হচ্ছে কত, ত্বরণ হচ্ছে, ত্বরণ এ হচ্ছে শূন্য বা মিনিমাম, ঠিক আছে। তাহলে সাম্যাবস্থায় আমাদের কী কী দাঁড়ালো, সাম্যাবস্থায় সরণ এক্স ইকুয়ালস টু 0, ত্বরণ এ ইকুয়ালস টু 0, বেগ ভি ইকুয়ালস টু ভি ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ কত, ওমেগা এ, তারপরে এই। আর যখন সরণ সর্বোচ্চ মানে এক্স ইকুয়ালস টু এ, তখন ত্বরণ হচ্ছে সর্বোচ্চ এ ম্যাক্সিমাম, বেগ হচ্ছে সর্বনিম্ন টু বি মিনিমাম ইকুয়াল টু 0, এটা হলো ফ্যাক্ট। তারপরে আসো গেল আমাদের নেক্সট যেটা, সেটা হচ্ছে ত্বরণ গেলে, এরপর আমরা পর্যায়কাল, পর্যায়কাল। আচ্ছা, পর্যায়কাল হচ্ছে একই দশা সম্পন্ন দুটি বিন্দুর
মধ্যবর্তী সময়, ঠিক আছে। যেমন ধরো আমি যদি একটা সরলচন্দ্র স্পন্দনের কথা চিন্তা করি, যেমন ধরো দোলন, এর দশা এখান থেকে এই যে ববটা ছিল তার যে দশা, সে আবার এর দশা সেম না, আলাদা আলাদা দশা। এখানে কোনো একটা যদি এই পজিশনে যদি কোনো একটা সময় যদি ববটা থাকে, যেহেতু দুলতেছে এই পজিশনে থাকতেই পারে, তো এই পজিশনে থাকলে তার দশা এদের দশা সেম না। কারণ কি, সে তার বেগ, তার সরণ, তার সার্বিক অবস্থা এর সার্বিক অবস্থার সাথে একরকম হবে না। এদের আলাদা আলাদা সবার কি আছে, ইউনিক একটা দশা আছে। তো সেম দশা সম্পন্ন দুটি বন্ধু করার মধ্যবর্তী যে সময়টা লাগতেছে আমাদের, সেই সময়টাকে আমরা বলতেছি পর্যায়কাল। যেমন ধরো ববটা এখান থেকে স্টার্ট করে এখানে গেল, আবার ফেরত আসলো, ফেরত এসে এখানে দাঁড়ালো, তাহলে এই যে মধ্যবর্তী যে সময়টা লাগলো সেটাকে আমরা বলবো পর্যায়কাল টি। কারণ কি, এখান থেকে গিয়ে আবার এখানে ফিরে আসলে তো সে সেম দশা প্রাপ্ত হয়। কারণ এখান থেকে গিয়ে আবার যদি ফেরত আসে এখানে, তাহলে আগের যে অবস্থায় আছে সে এখনকার সেম অবস্থায় আছে। তাহলে এই সেম দশা সম্পন্ন দুটি বিন্দুর মধ্যবর্তী যে সময়টা লাগলো সেটাকে আমরা বলি পর্যায়কাল। এর গতি আর একটা বৃত্তাকার গতি কিংবা একটা সাইন ওয়েভ সেম। কীভাবে সেম? যেমন ধরো আমরা যদি এখান থেকে একটা বৃত্তের কথা চিন্তা করি, ধরো এটা হচ্ছে এই সাইন ওয়েভের সাম্যাবস্থা, এই যে সাম্যাবস্থাটা ছিল এখানে, এইখানকার সাম্যাবস্থাটা, যেহেতু এগুলো সবাই সরলচন্দ্রিত স্পন্দন, সবারই একটা সাম্যাবস্থা থাকবে। তো এই বৃত্তের সাম্যাবস্থা হচ্ছে এটা, আমি সুন্দর স্পষ্ট করে আঁকি, এই সাম্যাবস্থা, ঠিক আছে। এইখান থেকে আমি একটা সাইন ওয়েভ আঁকলাম, ঠিক আছে, একটা পর্যায়ে আমি আঁকলাম, ঠিক আছে। ধরো এখান থেকে স্টার্ট করে আমি এখানে গেলাম, তাহলে কৌণিক কত ডিগ্রি অ্যাঙ্গেল অতিক্রম করছি? কৌণিক 90 ডিগ্রি। আমি যদি এখান থেকে এখানে যাই তাহলে কত ডিগ্রি অতিক্রম করছি? থিটা 90 ডিগ্রি। তাহলে এখানে সরণ কত আমার? সর্বোচ্চ। কারণ কি, এই বিন্দুগুলোর সরণ এই বিন্দু থেকে কম। এই বৃত্তটা সিস্টেমেটিক আঁকা হয় নাই, এরকম হয় বৃত্তটা। তো এই বিন্দুর সরণ আর এই যত সব বিন্দু আছে সবার থেকে এর সরণটা ম্যাক্সিমাম, তাহলে এটাকে দিলাম এই। কারণ এখানে যদি আমি একটা রেখা আঁকি, এটা যে সাম্যাবস্থা থেকে এর সরণের থেকে অবশ্যই কম, আর এর মতো সরণ অন্য কোনো বিন্দুতে নেই, সবার সরণ এর থেকে কম হবে। তাহলে এটাই হচ্ছে ম্যাক্সিমাম সরণ, তাহলে এটাই হচ্ছে তার বিস্তার, ঠিক আছে। এখানে এই ওয়েভের উপর সর্বোচ্চ সরণ কোনটা? এটা। কারণ এই সব বিন্দুগুলো যেটাই নেই না কেন, তাদের সরণ সাম্যাবস্থা থেকে এর সরণ থেকে কম হবে, তাহলে এটা হচ্ছে তার বিস্তার, ঠিক আছে। এখন আমি দেখি এখান থেকে যদি স্টার্ট করি, এটা হচ্ছে সাম্যাবস্থা, এই রেখাটা হচ্ছে সাম্য রেখা। এখান থেকে আমি যখন এদিকে গেলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেল পেলাম, কি সর্বোচ্চ সরণ পেলাম। দেখি এখান থেকে যাই, এখান থেকে এখানে গেলাম কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি যাওয়ার পর আমি কি পেলাম? তার সাম্যাবস্থা পেলাম। 90 ডিগ্রি থেকে আবার নিচে নেমে গেলাম কত ডিগ্রি? 180 ডিগ্রি। 90 180 ডিগ্রি গেলাম। 180 ডিগ্রি গেলে কি হবে? এই যে 90, সরি এটা 90, এটা 90, তাহলে কত? 180 ডিগ্রি গেলে কি আবার সাম্যাবস্থায় ফিরে আসলে, এই যে এখানে 180 ডিগ্রি গেলে আবার সাম্যাবস্থায় ফেরত আসলাম। এখন আবার যদি যাই, আবার 90 ডিগ্রি যাই, এই 90 ডিগ্রি 90 ডিগ্রি যাওয়ার পর দেখবো যে কি ঋণাত্মক দিকে, মানে মাইনাস সর্বোচ্চ সরণটা আসবে। এখানে দেখি 90 ডিগ্রি গেলে, এই যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি গেলে আমরা কি পাই? ঋণাত্মক দিকে সর্বোচ্চ সরণটা পাই। আবার 90 ডিগ্রি ঘুরলে কোথায়? সাম্যাবস্থানে চলে আসে। তাহলে টোটাল কত গেলাম? 90। এটাকে দিবা 5/4 করে, তাহলে এটা হচ্ছে 5/2 বা 90, সরি এটা 5/2 না, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5/2, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, 5/2, এটা হচ্ছে 25 বা 360, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখলাম, 5/2 মানে কত? 90 ডিগ্রি যখন ঘুরলাম তখন কোথায় আসলাম?
সর্বোচ্চ সরণে এখানেও সেম 90 ডিগ্রি ঘুরলে সর্বোচ্চ সরণ আসছি, 180 ডিগ্রি ঘুরলে আবার সাম্যাবস্থায় আসছি, এই যে 180 ডিগ্রি ঘুরে আবার সাম্যাবস্থায় আসছি, তারপর আবার 90 ডিগ্রি ঘুরে বা 270 ডিগ্রি যখন গেলাম আবার ঋণাত্মক দিকে সর্বোচ্চ সরণে আসলাম, এখানেও সেম। তাহলে এখানে আসলে তার একটা পর্যায় সম্পন্ন হবে, এখান থেকে স্টার্ট করে এখানে আসলে তার একটা পর্যায় সম্পন্ন হবে। কেন? কারণ এখানে এই বিন্দুটা দেখো, এই বিন্দুটা উপর দিকে উঠতেছে, এইখানকার আর যতগুলা বিন্দু আছে কোনোটা সাম্যাবস্থায় নাই, এই বিন্দুটা সাম্যাবস্থায় আছে, এটা হচ্ছে তার সাম্যরেখা। সাম্যরেখার এই বিন্দুটার উপর সে, এই সাম্যরেখার উপর এই দুটা বিন্দু আছে, আর বাকিগুলো তার সাম্যরেখার উপর নাই, তাহলে তাদের দশা এক না। দশা হচ্ছে তার সরণ, বেগ, ত্বরণ সব একরকম হবে। যেহেতু এইগুলাতে একটা সরণ আছে, এসব বিন্দুর একটা সরণ আছে সাম্যস্থান থেকে, এসব এই দুটা বিন্দু ছাড়া এই সকল বিন্দুর একটা সরণ আছে সাম্যস্থান থেকে, কিন্তু এই দুটা সরণ নাই। তাহলে এই দুটো একই দশা সম্পন্ন না, কারণ এই দুটো একই দশা সম্পন্ন না, এই জন্যই এদের সরণ যদি শূন্য হলেও, কারণ সাম্যাবস্থায় আছে এই দুটা বিন্দু, এদের সরণ শূন্য হলেও এর দিক হচ্ছে উপরের দিকে, এর দিক হচ্ছে নিচের দিকে, কারণ কি এর নিচের দিকে নামবে। এর পরবর্তীতে যদি আরেকটা সাম্যাবস্থায় বিন্দু দেখি, এই বিন্দুটা হচ্ছে তার সাম্যাবস্থায়, এর দিকটা কোন দিকে? উপর দিকে, এর দিকটা উপর দিকে, তাহলে এই বিন্দু আর এই বিন্দু হচ্ছে সাম্যাবস্থায়। দ্যাট মিনস পরপর দুইটা সাম্যাবস্থার মধ্যবর্তী যে সময়টা লাগতেছে সেটাকে আমরা কি বলি? পর্যায়কাল, টি। ঠিক আছে? তো এই পর্যায়কালকে আমরা কয় ভাগ ভাগ করতে পারি? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। তো টিকে তাহলে এই 5/2 অতিক্রম করতে টাইম লাগবে t/4 সময়, এটাকে লাগবে t/2 সময়, এটা হচ্ছে 3t/2 সময় নাকি 3t/4 সম্ভবত, হ্যাঁ 3t/4, আর এটা হচ্ছে টি। এই পুরোটা হচ্ছে পর্যায়কাল। এই একবার ঘুরে সেম দশা সম্পন্ন দুটো বিন্দু পাওয়ালে আমরা সেটাকে বলি পর্যায়কাল। তাহলে একটা জিনিস দেখলাম যে পর্যায়কাল টি ইকুয়ালস টু হচ্ছে কি, তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে পর্যায়কালে টোটাল তার কৌণিক সরণ কত হয়। পর্যায়কালে টোটাল কৌণিক সরণ হয় 90, 90, 180, তারপর 90, 270, তারপর 90, 360। 360কে আমরা লিখতে পারি 25। ঠিক আছে? তো আমরা এখান থেকে না দিয়ে আমরা যদি কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু কি 2π/t, কারণ কি এই পর্যায়কালের সমান সময়ে তার কৌণিক সরণ হয় 2π, তাহলে টি ইকুয়ালস টু কি পাবো? 2π/ω। ঠিক আছে? এখন একটা সূত্র পেলাম 2π/ω। নেক্সট যেটা সেটা হচ্ছে আমরা টি ইকুয়ালস টু পেলাম কি 2π/ω। হ্যাঁ, আবার ওমেগা ইকুয়ালস টু k/m, কারণ কি আমরা এর আগে একটা সূত্রে এফ ইকুয়ালস টু ধরছিলাম -m⍵²x, যেখানে m⍵²কে ক্যাপিটাল কে এক্স দিয়ে এভাবে লিখছিলাম। তাহলে কে ইকুয়ালস টু কি পেলাম? m⍵²। তাহলে আমরা লিখতে পারি ω² ইকুয়ালস টু k/m। সুতরাং ওমেগা ইকুয়ালস টু √k/m। এটাকে আমরা এখানে ইউজ করতে পারি 2π/√k/m। এটাকে যদি আমি উপরে উঠে দিতে চাই তাহলে দাঁড়াবে কি 2π√m/k। তাহলে এটা হচ্ছে সরলচ্ছন্দিত স্পন্দনের পর্যায়কালের সূত্র। ঠিক আছে? তারপরে কম্পাঙ্ক, তার নেক্সট হচ্ছে কি কম্পাঙ্ক। কম্পাঙ্ক এফ হচ্ছে এই যে বস্তুটা কি করতেছে? সরল দোলন গতিতে গতিশীল বা পর্যাবৃত্ত গতিতে গতিশীল, মানে কি সে এইভাবে দুলতে থাকবে অথবা সে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। তো সে এরকম সে কী করবে? এই যে পথ, এটা একটা তার পর্যায়, কারণ কি এই বিন্দুর দশা আর এই বিন্দুর দশা সেম, এই বিন্দু আর এই বিন্দুর দশা সেম না, কারণ কি এর নিচের দিকে উঠতেছে, এ উপর দিকে উঠতেছে, আর বাকিগুলোর তো একটা সরণ আছেই। এই দুটো বিন্দু কেন ধরছি? এর উপর কোনো একটা বিন্দু ধরতে পারতাম আমি, কারণ এই বিন্দুগুলো থেকে এর একটা সরণ আছে, কিন্তু এই বিন্দুটা হচ্ছে এই সাম্যাবস্থার উপর থাকলে বিন্দু সরণ শূন্য, মানে এখানে x0, আর x0 কোথায় আছে? এখানে আছে x0, আর এখানে আছে x0। বাকিগুলো সরণ আছে, কারণ এই যে এই একটা সরণ থাকবে সাম্যাবস্থান থেকে, এদের একটা সরণ থাকবে, কিন্তু এই তিনটে বিন্দুর সরণ শূন্য। তাহলে এদের দশা সেম হতে পারে, কিন্তু এ আর এর দশা সেম না, কারণ এই নিচের দিকে নামতেছে, এই উপর দিকে উঠতেছে,
কিন্তু এর আর এর দশা সেম, এর স্মরণও শূন্য, এও উপর দিকে উঠতেছে, এও উপর দিকে উঠতেছে। আর আমরা বলতেছি সেম দশা সম্পন্ন দুটি বস্তুকণা মধ্যবর্তী সময়টাকে আমরা বলতেছি পর্যায়কাল, এবং এই সময়ে কণা যত দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য, যদি এটা আমরা সাইন ওয়েভ ইউজ করি। আর এটাকে বলি একটা পর্যায়, এটাকে বলি একটা পর্যায়। টোটাল দুইটা এই সাইন ওয়েভ নিয়ে আমরা একটা পর্যায় সম্পন্ন হয়েছে। এরকম প্রত্যেক সেকেন্ডে যতবার সে এরকম পর্যায় সম্পন্ন করবে তার কম্পাঙ্ক তত। ধরো সে 5টা পর্যায়ে এইভাবে এক সেকেন্ডে সে 5টা পর্যায় সম্পন্ন করছে, তাহলে কম্পাঙ্ক 5। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে কম্পাঙ্ক, আর কম্পাঙ্কর সাথে কম্পাঙ্ক এখানে এন দ্বারা প্রকাশ করে। কলমের কালিও শেষ। ওকে, কম্পাঙ্ক। তো আমি কম্পাঙ্ক বলছিলাম 1 সেকেন্ডে পর্যাবৃত্ত সম্পন্ন কণা যতগুলো পর্যায় সম্পন্ন করে। ঠিক আছে, এই ধরো এখান থেকে সে এখানে আসলে একটা পর্যায়, আবার এখান থেকে এখানে আসলে আরেকটা পর্যায়, তাহলে এরকম যতগুলো পর্যায় সম্পন্ন করে 1 সেকেন্ডে সেটাকে আমরা বলি কম্পাঙ্ক। সে যদি পাঁচটা পর্যায় সম্পন্ন করে ফেলে তাহলে তার কম্পাঙ্ক 5। ঠিক আছে, তাহলে আর কম্পাঙ্ক আর কি দোলনকালের মধ্যে সম্পর্ক উঠছে। কম্পাঙ্ককে যদি আমরা এন দ্য স্মল এন দ্বারা প্রকাশ করি তাহলে কম্পাঙ্ক ইকুয়ালস টু 1 বাই পর্যায়কাল। কেন পর্যায়কাল? কারণ সম্পর্কটা এরকম, আমরা এই পর্যায়কাল মানে কি, একটা পর্যায় সম্পন্ন হতে যে সময় লাগে, মানে এটুকু যাইতে যে সময়টা লাগে আমরা সেটাকে বলি পর্যায়কাল টি। তাহলে এরকম এই একটা পর্যায় সম্পন্ন করতে তার টাইম লাগে টি। কারণ কি, একটা পর্যায়ে সম্পন্ন হতে যে সময় লাগে সেটাকেই তো আমরা টি বলি। দ্যাট মিনস টি সময় সে কয়টা পর্যায় সম্পন্ন করে? একটা। তাহলে টি সময়ে পর্যায় সম্পন্ন হয় একটি, আর 1 সেকেন্ডে সম্পন্ন হয় 1/tt। আর 1 সেকেন্ডে যতগুলো কম্পাঙ্ক বা পর্যায় সম্পন্ন হয় সেটাকে আমরা কি বলি? কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ককে n ইকুয়ালস টু কি হবে? a1/t। ঠিক আছে, এটা হচ্ছে কম্পাঙ্ক এবং পর্যায়কালের সম্পর্ক। তো পর্যায়কাল ইকুয়ালস টু কি লিখছিলাম এর আগে? 2 নিচে লিখি 1/2 √m/k, জাস্ট টি এর মানটা বসে দিলাম। তো এরপর m/k কে উপরে দিলে k/m হয়ে যাবে। তাহলে কি থাকবে? n ইকুয়ালস টু নিয়ে থাকবে 1/2 আর k/m, m/k কে আমরা উপরে উঠে দিলাম, তাহলে থাকবে k/m। ঠিক আছে, তো এটা হচ্ছে কম্পাঙ্কের সমীকরণ। তারপর দশা, মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানকার দশা। দশা বলতে আমরা বুঝি যে সরলচলিত স্পন্দনরত কোনো কণার তার সার্বিক যে অবস্থা। আমরা দেখলাম একটু আগে যে সেম দশা সম্পন্ন দুটি বস্তু কণার মধ্যবর্তী দুইটা পরপর সেম দশা সম্পন্ন বস্তু কণা পেলে এই দুটা মানে বুঝতে হবে যে আমরা যখন পরপর দুটা সেম দশা সম্পন্ন বিন্দু পাবো তার মানে বুঝবো যে আমরা একটা পর্যায় সম্পন্ন করে ফেলছি। কারণ এর এই দশার এই বিন্দুটার দশা যা, তার পরবর্তী যে দশা আসবে সেম দশা সম্পন্ন, সেই বিন্দুর মধ্যবর্তী যে সময় সেটা হচ্ছে তার পর্যায়কাল। আর এর মধ্যে আমাদের একটা পর্যায় সম্পন্ন হয়েছে। ঠিক আছে, মানে পরপর দুটা সেম দশা সম্পন্ন বিন্দু পাওয়া মানে হচ্ছে আমাদের একটা পর্যায় সম্পন্ন হয়ে গেছে, আমরা আরেকটা পর্যায় শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে দশার মানে মেইন থিম। দ্যাট মিনস আমি যদি এর দশা আর এর দশা সেম, এর দশা সেম না, কারণ কি এর নিচের দিকে নামতেছে, এর স্মরণ নাই, এরও স্মরণ নাই, এরও স্মরণ নাই, কিন্তু এর নিচের দিকে নামতেছে বিদায় এর দশা আর এর দশা সেম না, কিন্তু এও উপর দিকে উঠতেছে, এও উপর দিকে উঠতেছে, কারণ এদিক থেকে আসছে, এদিক থেকে এসে উপর দিকে উঠতেছে, এও সেম এদিক থেকে আসছে উপর দিকে উঠতেছে, এর একটা এর স্মরণ শূন্য, এরও স্মরণ শূন্য, বাট এ কিন্তু নিচের দিকে নামতেছে, এই জন্য এর দশা সেম না। আর দশা মানে হচ্ছে তার সার্বিক অবস্থা, তার দিক, তার বেগ, তার স্মরণ, তার ত্বরণ সব এক হলে আমরা বলি দশা। দুটা বিন্দুর দশা একই এবং দুটা সেম দশা সম্পন্ন বিন্দুর মাঝখানে একটা পর্যায় সম্পন্ন হয়। পরপর দুটা সেম দশা সম্পন্ন বিন্দুর মাঝখানে একটা পর্যায় সম্পন্ন হয়। যেমন ধরো এর পরের দশা সেম দশা সম্পন্ন বিন্দু হচ্ছে এটা, তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে কয়টা পর্যায় সম্পন্ন হচ্ছে? দুইটা, কারণ কি এরপর আরেকটা সেম দশা সম্পন্ন বিন্দু পেয়ে গেছি আমরা। সেম এই বিন্দু না ধরে আমরা যদি এই বিন্দুও ধরি তাহলে এর সেম দশা সম্পন্ন বিন্দু হচ্ছে এটা, তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে একটা পর্যায় সম্পন্ন হয়ে গেছে আমাদের।
অর্থাৎ পরপর দুটি সেম দশা সম্পন্ন বিন্দুর মাঝখানে আমাদের একটা পর্যায় সম্পন্ন হয়, ঠিক আছে। এবং এদের মধ্যবর্তী সময়ও সেম, দশা টি টাইম লাগবে, পর্যায়কালে সমান সময় লাগবে, সেম, সবই সেম, ঠিক আছে। আবার এর দশাও সেম। এও বুদ্ধি করতেছে, এও বুদ্ধি করতেছে, এও সর্বোচ্চ স্মরণে আছে, এও সর্বোচ্চ স্মরণে আছে। সো এই দুইটার দশা সেম। তো দশা হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা সেম, যা দুইটা বিন্দুর যদি দিক, বেগ, স্মরণ, ত্বরণ সেম হয়, তখন ওই দুইটাকে বলি আমরা একই দশা সম্পন্ন বিন্দু, ঠিক আছে। তাহলে তাহলে দশের আগে আমরা কি দিয়ে প্রকাশ করবো? আমরা কি এগুলোই বলবো যে দিক, বেগ, স্মরণ, ত্বরণ সব সেম, যা যে দুটা বিন্দু সেই দুটা বিন্দু হচ্ছে সেম দশা সম্পন্ন বিন্দু? অ্যাকচুয়ালি না, দশা মাপার জন্য আমাদের থিটা মাপা হয়, কোণ। দশাকে কোণের মাধ্যমে প্রকাশ করে। কোণের মাধ্যমে কেন প্রকাশ করে? আমরা জানি এখান থেকে এখানে যাওয়া তার 90 ডিগ্রি অতিক্রম করার। 90 ডিগ্রি মানে কি? π/2। তাহলে আমরা বলতে পারি যে আমরা যখন বলি যে একটা কোণের দশা হচ্ছে π/2, তাহলে আমরা বলতে পারি যে সে কোথায় আছে? সে শীর্ষ অবস্থায় আছে। যখন বলি যে তার অবস্থা পায়, সে কোথায় আছে? সে সাম্য অবস্থায় আছে, কিন্তু তার দিক হচ্ছে নিচের দিকে। সে 270 মানে খুব সম্ভবত 3/2 দিলে আমরা বুঝি যে সে ঋণাত্মক দিকে হাইয়েস্ট মানে আছে, ঠিক আছে। 3/2 দিলে আমরা কি বুঝবো? সে ঋণাত্মক দিকে হাইয়েস্ট আছে। আবার 2π দিলে আমরা কোথায় বুঝবো? সে আবার সাম্য অবস্থায় আছে, একটা পর্যায় সম্পন্ন হয়ে গেছে। এটা কত ছিল? এটা 0 ছিল। 0 অবস্থায় দেখলে আমরা কি বুঝবো? সে সাম্য অবস্থায় ছিল। 2π দিলে আবার সাম্য অবস্থায়, সে আবার কোথায় যাবে? এখানে যাবে। তো এইভাবে তার এই যে কোণের মাধ্যমে তার দশাটা আমরা বলতে পারতেছি সে কোথায় আছে। এই জন্য দশাটাকে আমরা কি বলি? কোণের মাধ্যমে প্রকাশ করি। তো এখানে দশা আমরা এর আগে বুঝেছি এক্স ইকুয়ালস টু, আমরা যখন সরলচন্দ্র স্পন্দিত কণার স্মরণের সমীকরণটা লিখি এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা মূলত তার দশাকে নির্দেশ করে। এটা বোঝায় যে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, বা কোন দশায় বা কোথায় আছে সেটা বোঝায় এটা। এখন ওমেগা টি তো থিটা, এর আগে আমরা দেখলাম। আর ডেল্টাটা কি? ডেল্টা হচ্ছে, এর আগেই বলছিলাম, ডেল্টা হচ্ছে তার দশা, আদি দশা। মানে আগে থেকে সে যদি একটা কোণ করে স্টার্ট করে, কোণ থেকে স্টার্ট করে, যেমন ধরো সে যদি মনে করো ডেল্টা ইকুয়ালস টু যদি 90 হয়, তাহলে সে কোথা থেকে স্টার্ট করছে? এখান থেকে স্টার্ট করছে। তাহলে তার ওয়েভটা কীরকম হবে? ওয়েভটা হবে এরকম, ঠিক আছে। ওয়েভটা হবে এরকম। হ্যাঁ, তার ধরো ডেল্টা ইকুয়ালস টু 0 ছিল, তাহলে তার ওয়েভটা কীরকম হবে? 0 থেকে স্টার্ট হবে, তাহলে এরকম। এই যে ওয়েভটা, এটা হচ্ছে 0 থেকে স্টার্ট করছে, 0 থেকে আমরা স্টার্ট করলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আদি দশার মাধ্যমে আমরা বুঝি সে কোথা থেকে স্টার্ট করছে, এটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের দশার মেইন, যে মেইন বেসিক, সেটা হচ্ছে এটাই। তো নেক্সট যেটা, সেটা হচ্ছে ম্যাথগুলা করবা। এই